গল্পের পঞ্চম পর্বতে আমরা দেখতে পাই জিসুকে দেখে হানজু অনেক ইমোশনাল হয়ে যায়। তার সাথে হ্যান্ডশেক করে বলে আমি এসকে প্রাইভেট ইকুইটি থেকে এসেছি। তাকে তার বর্তমান পরিচয়টি সে দেয়। তখন বলে চলো মিটিং শুরু করি। জ্যাংহো মিটিং এ তখন এক্সপ্লেন করে কিভাবে 3D কনস্ট্রাকশন সাইটগুলো ভবিষ্যতের জন্য অনেক উপকারী নিয়ে আসতেছে এবং খুব দ্রুত ও শক্ত সামর্থ্য ভাবে কাজগুলো আগাচ্ছে। প্রতি বছর 10% এই টেকনোলজির মাধ্যমে বিল্ডিং নির্মাণ করে। সোমাটেকের কাছে এত টাকা চলে আসবে যে খুব সহজেই সব টাকা পরিশোধ করে দিতে পারবে। জিসান ব্যাংকের ডাইরেক্টর তখন বলে সঠিক কাজ বা ভুল কাজের দায়িত্ব একটা অ্যাকাউন্টিং ফার্মের কাছে থাকে না। আমরা শুধু এটাই দেখি আমাদের ক্লায়েন্টের জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা আমাদের দেখতে হয়। জিসান ব্যাংকের কোনো ইন্টারেস্ট নেই যে আবার তাকে লোন দিবে, তাই আমাদের তাকে সেল করে দিতে হবে। জিসু তখন বলে এই টেকনোলজি কত টাকা ইনকাম করবে সেটার কোনো অ্যাকুরেট অ্যামাউন্ট দেওয়া নেই, আর এটি ব্যবহার করতে গেলে আরো টাকার ইনভেস্টের প্রয়োজন হবে। তারপরও কেন আপনারা রিপোর্ট তৈরি করতে পারেননি এবং কোনো ব্যাকআপ প্ল্যান আপনাদের কাছে নেই? কেন আপনারা বলতেছেন এই কোম্পানিকে বাঁচানোর জন্য? এই কথাগুলো শুনে তারা দুজন অনেক অবাক হয়ে যায়। জিসু বলে আপনাদের উচিত সঠিক রিপোর্ট তৈরি করা। কেন আমরা সোমাটেককে সহযোগিতা করব যার মালিকের শুধু টেকনোলজি ও বিজনেসের কোনো চিন্তাধারাই নেই? বোর্ডের মিটিং এ সবাইকে জিজ্ঞেস করে আর কারো কাছে কোনো সঠিক সলিউশন আছে কিনা আমাকে বলুন। তখন তাদের দুজনকে বলে তোমাদের কি শুধু প্রশংসা দরকার, টাকার প্রয়োজন নেই? ভিপি হানের তখন অতীতের কথা মনে পড়ে। জিসু তার বাবার হেবিট কনস্ট্রাকশন সাইটকে বাঁচানোর জন্য তার কাছে অনেক মিনতি করেছিল। আরও বলে আমি জানি আপনার আমাকে পছন্দ না, আমাকে যেভাবে হোক সহযোগিতা করুন। ভিপি হান তখন বলে তোমার বাবার কাছে গিয়ে সাহায্য চাও, আমার কাছে কি? আরো বলতে বলো যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই সঠিক। তখন সে ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তাকে সাহায্যের জন্য অনেক ভিক্ষা চেয়েছিল কিন্তু কোনো সহযোগিতা করে না, উল্টো গেট লাগিয়ে দেয় ভিপি হান। ডাইরেক্টর বলে এসকে প্রাইভেট ইকুইটি কোনো সমস্যা হবে না সোমাটেককে কিনতে। সে বলে আমরা কোনো কিছু কিনতে পিছনে সরে যাই না, তাই না ভিপি হান? সে অবাক হয়ে শুধু তাকিয়ে থাকে। জাঙ্গো তখন জিসু দিদি বলে ডাক দিলে ডাইরেক্টর পুরো অবাক হয়ে যায়। এ পাশে তখন মিটিং থেকে হানজু জিসুকে টেনে নিয়ে বাইরে ছাদে নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। তখন তাকে ধাক্কা মেরে ও চর মেরে দেয় জিসু। হানজু তখন বলে আমি জানি তুমি আমার চেহারাও দেখতে চাও না, তারপরও তুমি আমাকে একটাবার হলো কল দিয়ে বলতে পারতে যে তুমি ঠিক আছো। তোমার কতটা আমি চিন্তা করেছি তুমি জানো না। তখন সে বলে আমার চিন্তা করার তোমার কোনো প্রয়োজন নেই। আমার বাবা ও তার কোম্পানির সাথে যা হয়েছে সব কি তুমি ভুলে গিয়েছো? আরো তাকে বলে আগের জিসু এখন আর নেই, তোমার এটা মনে রাখা উচিত। তারপর সে ওখান থেকে চলে যায়। আবার সে কাঁদতে শুরু করে দেয় আগের মতো। কোম্পানি থেকে সে বাইরে আসলে জাংহো তার সাথে দেখা করতে যায়। তখন তাকে বলে তুমি কেন এখানে কাজ করতেছো? জাংহো বলে সবার আগে আমাকে এটা বলেন আপনি হঠাৎ করে কেন নিখোঁজ হয়ে গিয়েছিলেন? জিসু বলে এখন আমি কিছু বলতে চাই না, পরে তোমার সাথে কথা হবে। তারপর সে ওখান থেকে চলে যায়। ডাইরেক্টর তখন ভিপি হানকে বলে এসকে প্রাইভেট ইকুইটি মিস জিসু হেবিট কনস্ট্রাকশন সাইডের মিস্টার জ্যাং এর তার আসলে কি মেয়ে? ভিপি হান তখন বলে হেবিট কনস্ট্রাকশন সাইডে যা অবস্থা সেই সময় হয়েছিল এখন একই অবস্থা সোমাটেকের মনে হয়, এই জন্যই সে এই ডিল বাদ করার জন্য এসেছিল। ডাইরেক্টর তখন বলে মিস জিসু যদি জেনে যায় হেবিট কনস্ট্রাকশন সাইডের পেপারস রিপোর্ট আমি বদলেছি সে তাহলে আমার কি করবে? ভিপি হান বলে এখন কেন তুমি তোমার নিজের চিন্তা করতেছো? যে কোনো সময় ডিল আমাদের হাত থেকে চলে যেতে পারে। এ পাশে জ্যাংহো হানজুকে বলে জিসু দিদি মাঝে মধ্যে কনস্ট্রাকশন সাইটে দাদিমার রেস্টুরেন্টে আসতো। আমার জন্য মিস্টার জ্যাং আমার পিতার থেকে অনেক বড় ছিল। রক্তের সম্পর্ক তার সাথে আমার ছিল না, কিন্তু সে আমার একমাত্র পরিবার ছিল। দিদি আমাকে কোনো কিছু না বলে চলে গেছে। আজকে অনেকদিন পর তার সাথে আমার দেখা হলো। হানজু বলে তুমি কিভাবে জানো যে আমি তাকে চিনি? সেই রাতে যেখানে আপনি আর আমি ড্রিঙ্ক করতেছিলাম তখন আমি দেখেছিলাম আপনার সাথে আমার দিদির ছবি। তারপর ওখান থেকে সে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই হানজু মিস জিসুর সাথে দেখা করতে গেলে তার সেক্রেটারি গেট খুলতে গেলে তাকে বলে গেট খোলার কোনো প্রয়োজন নেই। বারবার গেট খোলার কথা সে বলে। সেই সময় সে জায়গায় চলে আসে ভিপি হান। তখন তার ছেলেকে বলে যে গেট তুমি খুলতে পারো নাই সেই গেট আমি 1 মিনিটে খুলে দিব। ডাইরেক্টর তখন কলিং বেল চেপে বলে ভিপি হান আপনার সাথে দেখা করতে এসেছে। তারপর গেট খুলে দেয়। তখন তার বাবা বলে যদি কোনো কিছু চাও তাহলে তোমাকে নিজেকে পাল্টাতে হবে। তারপর তারা ভিতরে ঢুকে পড়ে। জিসু ভিপি হানকে বলে আগে সবকিছু ভুলে যান, আমি এখন বিজনেস করতে এসেছি। ভিপি হান তখন বলে আমি জানতাম না তুমি এত বড় জায়গায় চলে আসবে। প্রাইভেট ইকুইটির মধ্যে সবই কাজ হয় কিন্তু সব কাজ টাকাই করে দেয়। আরো তাকে বলে আপনি যেমন অন্যান্য ক্লায়েন্টের সাথে যেভাবে কাজ করেন আমাকেও সেই রকম ভাবেই ভাববেন। তারপর ওখান থেকে চলে যায়। এ পাশে জ্যাংহু বক্সিং ফাইট
ফ্লাইট ট্রেনিং করতেছে আর দিদির কথাগুলো সে ভাবতেছে। তারপর বাসায় এসে তার বন্ধুদেরকে বলে হঠাৎ করে যদি দিদির সামনে চলে আসে তুমি তখন কি বলবে। তার বন্ধুরা সবাই মজা করতে থাকে। তখন সে বলে আমি তাকে বলতে চাই আমি এখন একজন অ্যাকাউন্টিং অফিসার হয়ে গিয়েছি। অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে সে সেখানে ঘুমিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই হানজু জিসুর এতদিনের সব তথ্য বের করার জন্য একজনের সাথে কথা বলতেছে। সে তাকে জানে আগে ছোট মোটো কাজ করত কিন্তু হঠাৎ করে সে ডিপার্টমেন্ট চিফ হয়ে যায়। সে ব্যক্তি আরো বলে কি এমন হয়েছে যে সবাই আমাকে আজকে মিস জিসুর ব্যাপারে জিজ্ঞেস করতেছে। হানজু তখন বুঝতে পেরে তার বাবার কাছে যায় আরো তাকে বলে জিসুর কাছ থেকে দূরে থাকার জন্য। তার বাবা বলে আগে যদি জানতাম তার এত সাহস তাহলে আমি তোমার ওয়াইফ হিসাবে তাকে অনেক আগেই মেনে নিতাম। এ পাশে দৌড় দিয়ে জ্যাংহু জিওনের কাছে আসে। তাকে জিজ্ঞেস করে এসকে প্রাইভেট ইকুইটির কেন সোমাটেককে ব্যাংক্রাফট কোর্ট কেন পাঠিয়েছে। জিওনিয়ন বলে তারা চাচ্ছে যে এই কোম্পানি আবারও ঘুরে দাঁড়াক, সব ভুলকে তারা রিসেট করে দিবে যেন আবার তারা দাঁড়ানোর সাহস পায়। জ্যাংহু তখন বুঝতে পারে কিছু অসাধু মানুষ তারা নিজের স্বার্থের জন্য এটাকে কাজে লাগিয়ে প্রফিটের চিন্তা ভাবনা করতেছে, সবার টাকার পিছনে যাচ্ছে। তারপর সে সব অ্যাকাউন্টিং বুক নিয়ে স্টাডি করে শুরু করে দেয় যেভাবে হোক যেন সোমাটেক কোম্পানিকে বাঁচাতে পারে। জিনিয়ন তাকে বলেছিল কিছু মানুষ জেনে শুনে একোয়ার হওয়া কোম্পানি ব্যাংক্রাফট কোর্ট পাঠায়। সব কোম্পানি ব্যাংক থেকে তো লোন নেই, ব্যাংকের সাথে নিয়ে কোম্পানিকে বড় ধরনের ধাক্কা দেওয়ার জন্য এই কাজ করে থাকে। এসব কথা ভাবতে থাকলে সে সময় তার ফোনে কল আসে আর তাকে বলে আমরা বিপদে আছি। তারপর সে ওখান থেকে বের হয়ে যায় আর অপোজিট সাইডে ডাইরেক্টর ব্যাংকের স্টাফদের সাথে কথা বলতেছিল। তখন তাকে বলে সবকিছু রেডি আছে, এখন শুধু ধ্বংস হওয়ার পালা। তারপর তারা আনন্দে ড্রিঙ্ক করতে থাকে। জ্যাংহু হানজুকে গিয়ে বলে আপনি কি শুনেছেন জিসন ব্যাংক সোমাটেকের অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে। ওই অ্যাকাউন্টের কর্মচারীদের স্যালারি অ্যাকাউন্ট, ওটা যদি বন্ধ হয়ে যায় কোম্পানির মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। তখন সবাই ভাববে যে সোমাটেক কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গিয়েছে। তখন তাকে বলে আপনি এত চুপচাপ বসে আছেন কেন, কিছু করতেছেন না কেন। হানজু তখন বলে একটাই উপায় আছে সোমাটেককে বাঁচানো, সেটা হচ্ছে কোথাও থেকে নতুন ইনভেস্টর নিয়ে আসা। আর এত টাকা এখন কোথায় পাওয়া যাবে। জ্যাংহু তখন উত্তেজিত হয়ে বলে আপনি প্রত্যেকবার কেন হেরে যান। হেভিট কনস্ট্রাকশন সাইডের মতো নাম্বারসের দিকে লক্ষ্য করে কি চুপচাপ বসে থাকবেন। তারপর এগুলো বলে সে ওখান থেকে চলে যায়। জ্যাংহু তখন সোমাটেক কনস্ট্রাকশন সাইডে যায়। সে জিসন ব্যাংকের আগুন দিয়ে পুড়িয়ে ফেলার জন্য পেট্রোল নিয়ে যাচ্ছে, তাকে সে অনেক কষ্টে আটকায়। তারপর সে কান্না করতে থাকে। অপোজিট সাইড ভিপি হান বলে অতিরিক্ত টেনশন করার কোনো প্রয়োজন নেই। মিস জিসুকে নিয়ে ভিপি হান বাসায় এসে এসকে প্রাইভেট ইকুইটির যে ডাইরেক্টর তার সাথে কথা বলে। তাকে বলে মিস জিসু একজন টপ ম্যানেজার, আপনারা অনেক লাকি যে তাকে পেয়েছেন। এই ডিলের মাধ্যমে আমাদের এটাই আশা ছিল দুটো কোম্পানি যেন অবশ্যই প্রফিটেবল থাকে। বর্তমান সময়ে ডাইরেক্টরকে বলে সে যদি কোনো কিছু করতে চাইতো তাহলে অনেক আগে করতো, তাই আমরা এখন আরাম করে দেখব কি কি হয় সামনে। তখন মিস জিসুকে ভিডিও কল দেয়, তাকে বলে ভালো নাম্বার আনার জন্য, সঠিক ডিল করার জন্য। সে সময় চলে আসে জ্যাংহু, তাকে দেখে বলে আমি তোমাকে কিছু বলতে চাই না, আমি আপনাকে কিছু বলতে চাই দিদি। তারপর তাকে রিপোর্ট দেখায় আর বলে সোমাটেক কোম্পানি ধ্বংস হয়ে গেলে তাদের কোনো সমস্যা নাই, তাদের চাই টেকনোলজি। তখন তাকে সেই মেশিনটি দেখায় আর বলে সোমাটেক কোম্পানিতে ইনভেস্ট করার জন্য কে বলে। তার দিদি বলে আমি কোনো ইনভেস্ট করতে চাই না, তুমি যদি এই পেটেন্টেড টেকনোলজি ইন্টারনেটে ছড়িয়ে দাও তাহলে সোমাটেক কোম্পানি কোনোই ভ্যালু থাকবে না। তখন তাকে বলে আপনি কেন এইরকম করতেছেন আর কেনই বা আপনি হঠাৎ করে চলে এসেছেন, আপনার কি খারাপ লাগতেছে যে আপনার বাবার মৃত্যুর জন্য দায়ী আপনার বয়ফ্রেন্ড। আর তাকে বলে মিস্টার জ্যাং এর মৃত্যু না আপনার জন্য হয়েছে না হানজুর জন্য হয়েছে। তার দিদি বলে একজন অ্যাকাউন্টিং হয়ে গিয়েছে দেখে কি তার হয়ে কথা বলতিস। তারপর তাকে হেভিট কনস্ট্রাকশন সাইডের হানজু যে রিপোর্ট তৈরি করেছিল তাকে সেটা দেয় আর বলে আমি কারো হয়ে কথা বলতিস না, এটাই সত্য। তারপর সে ওখান থেকে চলে যায়। তারপর জ্যাংহু সোমাটেকে কোম্পানিতে যায় আর কোম্পানি মালিককে খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় কোম্পানি মালিক পড়ে আছে। সে দৌড় দিয়ে তার কাছে যায় আর এই অবস্থা দেখে মিস্টার জ্যাং এর অবস্থার কথা মনে পড়ে। সহযোগিতার জন্য চিৎকার দিতে থাকে কিন্তু কোনো সহযোগিতা পায় না। এ পাশে মিস জিসু শোক পালন করতেছে। সে সময় সে জায়গায় চলে আসে জ্যাংহু। তারপর তারা পার্কিং স্পটে দুইজন বসে আর তাকে বলে হানজু রিপোর্ট কি আপনি পড়েছেন। তার দিদি বলে এক রিপোর্ট কি সবকিছু বদলে দিবে, কখনোই সেটা বদলাবে না। জ্যাংহু বলে ঠিক আপনার ফিলিংস বদলে যাবে। সত্য কথা এটা যে হানজু নিজেই এক ভিকটিমের শিকার। সে যে সময় তার মায়ের মৃত্যুর ফিনারেল হচ্ছিল তাকে না বলে ওনার বাবা অর্ডার দিয়েছিল হেভিট কনস্ট্রাকশন সাইডের রিপোর্ট বদলে যেন দেয়। জিসান ব্যাংক সবকিছু জানার পর তারা চুপচাপ ছিল। জবে থেকে আমি টেলি অ্যাকাউন্টিং ফর্মে আছি তখন থেকে হানজুকে দেখলে আপনার কথা আমার বেশি মনে পড়ে, ও ঠিক আপনার মতো। তার দিদি
বুদ্ধি বলে সোমাটেকের কাজের পর এমনি সবকিছু শেষ হয়ে যাবে। তারপর সে ওখান থেকে চলে যায়। জিনিয়ন জ্যাংহোকে বলে তোমার কাছে এত ভালো ভালো কানেকশন, সেটা আমাকে বলনি কেন? এসকে প্রাইভেট ইকুইটি মিস জিসুর সাথে তোমার সম্পর্ক আছে সেটা আমি তো জানতামই না। জ্যাংহো বলে আমি তো দিদির কাছে সবকিছু বলে দিয়েছি, তারপরও আমি সোমাটেককে কিভাবে বাঁচাবো বুঝতে পারতিস না। জিনিয়ন বলে আমরা একজন অ্যাকাউন্টিং, আমরা সবসময় তার সঠিক সলিউশন বের করতে পারবো না, আর এমন যদি হতো কোনো কিছু বন্ধক রেখে টাকা নেওয়া যেত তাহলে কতই না ভালো হতো। তখন জ্যাংহুর মাথায় বুদ্ধি চলে আসে, তাকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায়। এপাশে জিসান ব্যাংকের চেয়ারম্যান ব্যাংক ক্যাপ রিপোর্ট সিগনেচার স্ট্যাম্প বসিয়ে দেয়। ভিপি হান ও ডাইরেক্টরকে বলে এখন থেকে সোমাটেক কোম্পানির দিন শেষ। ভিপি হান তখন বলে এটা একটা নতুন কাজ, শুধু এসকে প্রাইভেট ইকুইটির। মিস জিসু তখন ভাবতে থাকে জ্যাংহুর কথা যা বলেছিল হানজু সম্পর্কে। সে সময় ব্যাংক স্টাফের কাছে ফোন আসে, সে জায়গায় আমরা জানতে পারি সোমাটেক জিসান ব্যাংকে সব লোন পরিশোধ করে দিয়েছে। দেউলে হওয়া কোম্পানির কাছে এত টাকা আসলো কোথা থেকে? সে সময় মিটিং এ ঢুকে পড়ে হানজু আর তাদের সবাইকে বলে জিসান ব্যাংকের যে লোন অ্যামাউন্ট ছিল সেটা সময়ের আগে সেটা পেমেন্ট করে দেওয়া হয়েছে। তখন তাদেরকে রিপোর্টটি দিয়ে দেয়। ডাইরেক্টর ও বাকি ম্যানেজাররা রিপোর্টটি পড়ে অবাক হয়ে যায়। সেই রিপোর্টে লেখা ছিল জিসান ব্যাংকের সব লোন পরিশোধ করা হয়ে গিয়েছে। সে সময় চলে আসে জ্যাংহু। এটা হলো সেই এগ্রিমেন্ট। জিসান ব্যাংকের চেয়ারম্যান সেই রিপোর্টটি পড়ে তার মাথা গরম হয়ে যায়, কারণ তারা যেটা প্ল্যান করেছিল সেটা কোনো কিছুই করতে পারেনি। এটা তোমরা কিভাবে করেছো তাদেরকে প্রশ্ন করে। তখন তারা বলে আজকে থেকে জিসান ব্যাংক সোমাটেকের রাইটস বাতিল হয়ে গিয়েছে, আর টেল কোম্পানিও আর ইনভেস্টিগেশন করতে পারবে না। চেয়ারম্যান তখন রেগে ভিপি হানকে বলে এসব কি হচ্ছে? আপনারা সবাই একই কোম্পানিতে চাকরি করেন, তারপর কেন এসব লড়াই হচ্ছে? তিনি রেগে কাগজ ছুঁড়ে মারে। ডাইরেক্টর বলে সোমাটেককে তো কোনো ব্যাংকই টাকা দিবে না। হানজু বলে আমরা জানি সেটা, আমরা সেল করে দিয়েছি সোমাটেক পেটেন্ট, যা তাদের টেকনোলজি। এটা শুনে বাকি সবাই তখন অবাক হয়ে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হানজু সোমাটেক কোম্পানির মালিকের সাথে কথা বলে এবং তাকে বোঝায় যেন টেকনোলজি বেচে দিয়ে সব ঋণ পরিশোধ করতে, তা না হলে তাদের কোম্পানি ধ্বংস হয়ে যাবে। টেম্পোরারি তারা তাদের টেকনোলজি বেচে দিয়েছে, পরবর্তীতে প্রফিট হলে সেই টাকা দিয়ে আবার টেকনোলজি তারা নিজেরা কিনে নিতে পারবে। এই কথাগুলো শুনে ভিপি হান তখন বলে কোনো অ্যাকাউন্টিং ফার্মে কোনোদিন কি শুনেছো এইভাবে বিজনেস করতে? তারপর সে সব ডকুমেন্ট ছিঁড়ে ফেলে যেটা চেয়ারম্যান তৈরি করেছিল, তারপর ওখান থেকে বের হয়ে যায়। হানজু মিস জিসুর কাছে যায়, তাকে বলে আমি তোমার সাথে 1 মিনিট কথা বলতে চাই। তারা একটা কফি শপে বসে। আমি তোমাকে যেটাই বলি না কেন সারা জীবন আমার মনে শান্তি থাকবে না যদি তোমার সাথে কথা না বলি। একবার তুমি শুধু আমার কথাগুলো শোনো, আমার জন্য তুমি অনেক কিছু সহ্য করেছো। সে বলে এসব কথা বলে কি আমার মনে শান্তি লাগবে? মনে হয় না। আমি তোমার কোনো কথা শুনতে ইচ্ছুক না। হানজু বলে যদি ঘৃণাই করতে চাও তাহলে আমাকে করো, নিজেকে করো না। তারপর সে উঠে যেতে লাগলে তার হাত ধরে বলে এইভাবে তুমি নিজেকেই শুধু কষ্ট দিয়ে যাচ্ছ, কেন এসব করতেছো? মিস জিসু তখন বলে কেউ আমার জন্য ওয়েট করতেছে, আমি আর থাকতে পারবো না। তারপর চলে যায়। অনেক ইমোশনাল হয়ে যায় হানজু। যতবারই তাকে বোঝাতে যায় সবকিছু তার ফেল হয়ে যায়। এপাশে ভিপি হান ডাইরেক্টরকে বকতে যাচ্ছিল। ডাইরেক্টর বলে আমারই ভুল, এই ধরনের চিন্তা ভাবনা কখনো করতেই পারিনি, তার কাছে ক্ষমা চায়। তখন ভিপি হান বলে কি আর করবে, আমার ছেলে এত দক্ষ হয়ে গেছে, এখানে আর কি করার আছে? তারপর সেখানে চলে আসে অডিট ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট আইয়ন। টেল কোম্পানি সে দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার কারণে অফিস করতে পারেনি। তাকে দেখতে পেয়ে ভিপি হান বলে আপনি মেডিকেল লিভ নিয়েছেন, আপনার সাথে দেখা করতে আসতে পারিনি, কারণ আমি চাই না অসুস্থতার মধ্যে আপনি ডিস্টার্ব ফিল করেন। আইয়ন বলেন আপনি মনে হয় একটু বেশি চিন্তা করে ফেলেছেন, তাই আমি চলে আসলাম। আর আজ হোক বা কাল হোক আসতে হতোই, তাই আমার আসল জায়গায় চলে আসলাম। অফিসিয়ালি জয়েন করার আগে আমি কোম্পানির ভিজিট করতে আসলাম, কিন্তু আমার টিমের কিছু মানুষকে আমি দেখতে পারতেছি না। তারা কোথায়? শুনলাম মিস্টার কাঙ্ক হঠাৎ করে চাকরি ছেড়ে চলে গিয়েছে। আমি যতদূর জানি সে চলে যাওয়ার পাত্র নয়, কিন্তু এ ব্যাপারে তোমাদের কাছে কি কোনো তথ্য আছে কিনা জিজ্ঞেস করে ডাইরেক্টর সিমকে। তিনি বলেন আমি কোনো কিছু জানি না। তারপর তিনি যাওয়ার আগে ভিপি হানকে বলে আমি না থাকা অবস্থায় যেসব ডিসিপ্লিন এলোমেলো ঘটনা ঘটেছে সব টাইট করতে হবে। তারা দুইজন একজন অপরজনের দুশমন, কেউ কাউকে সহ্য করতে পারে না। তারপর তিনি ওখান থেকে চলে যায়। যাওয়ার পথে তার টিমকে আদেশ দেয় খুঁজে বের করো ভিপি হানের ভিআইপি ক্লায়েন্ট কারা। উনি আমার টিমের একজন সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করেছে, আমি তার 2 গুণ বেশি উপহার তাকে দিতে চাই। জাংহু এপাশে হানজুর সাথে দেখা করতে আসে। তখন তাকে বলে কোন কোম্পানি রিপোর্টের কাজ শেষ হয়ে গেলে সেটা ডকুমেন্ট ফাইল রুমে নিয়ে যে রাখা একটা অ্যাকাউন্টিং এর কাজ হয়ে থাকে। তখন তাকে বলে সব রেখে দেন, আমি সব কাজ করে দিচ্ছি। হানজু বলে শুনলাম তুমি তোমার বোনকে হুমকি দিয়েছো যে সোমাটেকের টেকনোলজি পেটেন্ট ইন্টারনেটে ছড়িয়ে দিবে, তুমি কি কোনো গুন্ডা? তখন সে হাসতে থাকে, মনে হয় আপনি একটু বেশি বলে ফেললেন। আমি তো এভাবে খুশি যে আমার বোন আমার কাছে চলে এসেছে এবং সোমাটেক
ফার্মাটেক কোম্পানিকে বাঁচিয়ে ফেলেছি। হানজো তখন তাকে বলে বেশি খুশি হয়েও না, এমন হতে পারে সামনের বার আমাদেরকেই এই কোম্পানি সেল করতে যেতে হতে পারে। এবারের মতো তো কোম্পানি বেঁচে গেল। একজন অ্যাকাউন্টিং এর কাজ কোনো কোম্পানিকে বাঁচানো না, যেখানে তার প্রফিট হবে সেখানে কাজ করা। তারপর সেখানে চলে আসে জিনিয়ন। জ্যাংহু তার কাজে সহযোগিতা করতে চাইলে সে বলে আমি একাই পারবো। তারা দুজনে বিভিন্ন কথা বলতে থাকে আর এসব কথা সব শুনতেছিল হানজো। তখন সে বুঝে যায় এদের মধ্যে কিছু একটা চলতেছে। ডকুমেন্ট ফাইল নিয়ে যাওয়ার পথে লিফটে সিমের সাথে দেখা হয়। কেউ কোনো কথা বলে না, চুপচাপ থাকে। অপোজিট সাইডে জ্যাংহুর সাথে দেখা করতে আসে তার দিদি। তখন জিজ্ঞেস করে দাদিমা কেমন আছে, আপনি কেমন আছেন এটা আমাকে আগে বলুন। এসকে প্রাইভেট ইকুইটির মধ্যে আপনি কিভাবে গেলেন? তার দিদি বলে আমি পরে তোমাকে বলবো কোনো একদিন। তখন সে বলে যে পেটেন্টের জন্য আপনার বাবা মারা গিয়েছে সেটা কিনে ফেলেছে এসকে ইকুইটি কোম্পানি। জ্যাংহু তাকে সহযোগিতা করতে চাইলে সে বলে আজ পর্যন্ত যেটা আমি খুঁজে বের করতে পারিনি সেটা তুমি খুঁজে বের করবে কিভাবে? তখন আমরা দেখতে পাই সে কোম্পানির ভিতর গোপনে সে ফাইল খুঁজতেছে। কোনোভাবেই সে খুঁজে পায়নি এসকে প্রাইভেট ইকুইটির টাকা পাঠানো ও এন এর রিপোর্ট। তার দিদি তখন বলে কিছু সময়ের জন্য আমি কোরিয়াতে থাকবো, কিছু কাজ আছে যেগুলো আমাকে শেষ করতে হবে। তারপর সে চলে যায়। তারপর সে আবার হেভিট কনস্ট্রাকশন সাইডে যায় আর মিস্টার জ্যাং এর মৃত্যুর কথা ভাবতে থাকে আর বলে যাদের জন্য আপনি মারা গিয়েছেন তাদের কাউকে আমি ছাড়বো না। তারপর তার ঘুম ভেঙে যায়। সে স্বপ্ন দেখতেছিল। সে মনে মনে বলতে থাকে এই স্বপ্ন থেকে না জানি কবে আমি মুক্তি পাবো। পরের দিন অফিসে আইয়ন তার টিমের মেম্বারদের বলে আমাদের প্ল্যান কোথায় ফেল হয়েছে আমাকে বলো। তখন সে তার টিমকে অর্ডার দেয় জিসান ব্যাংকের উপর প্রেশার বাড়ানোর জন্য। অপোজিট সাইডে সিম ভিপি হানকে বলে অডিট টিম যদি জিসান ব্যাংকের এক্সটার্নাল অডিটর হয়ে যায় তাহলে আমাদের ডিপার্টমেন্টের সব বিজনেস বাদ হয়ে যেতে পারে। অডিট টিম ও বায়ার টিমের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। জাংহো তখন প্রশ্ন করে জিনুয়েনকে মনে হয় খুব তাড়াতাড়ি পারফরমেন্স এভ্যালুয়েশন শুরু হতে যাচ্ছে। তখন সে বলে পারফরমেন্সের জন্য সবার বোনাস আসে। তারপর সেখানে চলে আসে ভিপি হান আর অপোজিট সাইডে অডিট ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট আইয়ন। তারা দুজন মুখোমুখি হয়ে যায়। তারা দুজন মিটিং এ বসে। তখন ভিপি হান বলে জিসান ব্যাংকের সাথে আমরা অনেক দিন যাবৎ কাজ করতেছি, সে জায়গায় যদি আপনি ঢুকে পড়েন তাহলে আমি কি ভাববো? ভিপি আইয়ন বলেন আমরা শুধু ফাইন্যান্সিয়াল সুপারভাইজিং জিসান ব্যাংকের অডিটে শুধু সহযোগিতা করতে চাই, শুধুমাত্র সেলস অ্যাক্টিভিটি ঠিক করার জন্যই আমরা উদ্যোগ নিয়েছি। ভিপি হান তখন বলে অ্যাডভাইজারি টিম প্রতি বছর জিসান ব্যাংকের মাধ্যমে 30 মিলিয়ন টাকা প্রফিট করে নিয়ে এসে কোম্পানিকে দেয়। আপনার কত টাকা ওখান থেকে প্রফিট করতে পারবেন সর্বোচ্চ? বিজনেস করার সবার পক্ষে সম্ভব না। বোর্ড মিটিং রুমে ডাইরেক্টর ঢুকে পড়ে। সে বোর্ড অফ ডাইরেক্টরকে সেলস রিপোর্ট দেখায় আর কোম্পানির প্রফিটের রিপোর্ট দেখায়। বোর্ড অফ ডাইরেক্টর ভিপি হানকে সাপোর্ট করে। তারপর তাদের মিটিং শেষ হয়ে যায়। অডিট ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট আইয়ন রাগান্বিত ভাবে তার কাছে আসে আর বলে এটাই শেষ হয়ে যায়নি, অডিট টিম এর থেকেও ভালো কাজ করবে। তখন ভিপি হান তালি মারে আর বলে আমরা একই পরিবারে কে বেশি ইনকাম করবে আর কে কম করবে সেটা দেখলে চলবে না, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আর ইনকাম করতে হবে। তারপর সবাই ওখান থেকে চলে যায়। এ পাশে জিনিয়ন সে লিফটে উঠে পড়ে। এক পাশে তার বাবা ছিল আর এক পাশে জ্যাংহু জিসান ব্যাংকের চেয়ারম্যান তাইসু। মেয়ে জিন ইয়ন সে এত বড়লোক পরিবারের মেয়ে হয়েও সে তার পরিচয় এখানে গোপন করেছে টেল কোম্পানির সবার কাছে। জ্যাংহু লিফটে তাকে প্রশ্ন করে 10th ফ্লোরে কি জন্য যাচ্ছ? হ্যান্ডসাম ছেলে দেখার জন্য? সে চমকে ওঠে, বলে না তো। সে কথাগুলো বারবার ঘোরাতে থাকে আর এসব কথা শুনে তার বাবা পিছন থেকে হাসতে থাকে। তারপর লিফটে থেকে সবাই চলে গেলে চেয়ারম্যান তাইসু বলে এই ফর্মে তুমি হ্যান্ডসাম ছেলে দেখার জন্য যাচ্ছ? তার মেয়ে বলে এসব কোনো কিছুই না। এ পাশে মিস জিসু ভাইস প্রেসিডেন্ট আইয়নকে নিয়ে ইনভেস্টিগেশন করতেছে। তার ছেলে বিদেশে পড়াশোনা করে আর তার সাথে জিসান ব্যাংকের চেয়ারম্যানের সম্পর্ক অনেক আগে থেকেই রয়েছে। অপোজিট সাইডে আমরা দেখতে পাই ভাইস প্রেসিডেন্ট আইয়নের টেবিলে একটা ফাইল দেখে সে পড়তে থাকে। তখন সে অনেক চমকে যায় ও ভয় পেয়ে যায়। আর এ পাশে জাহাঙ্গু ভাইস প্রেসিডেন্ট আইয়নকে সন্দেহ তালিকায় রাখে এন ভেবে, কারণ এন হচ্ছে মূল মাস্টার মাইন্ড। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।